হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 325তম পর্বে। আজ প্রথম প্রশ্ন করেছেন অমিত বরণ দে। উনি বলছেন টু পুট ইন এফোর্টস মানে কি? অ্যারেঞ্জমেন্ট করতেই হবে, অর্থাৎ শিপ্রা মণ্ডলের যে কোর্ট কেস, শিপ্রা মণ্ডল মানে যিনি সিঙ্গেল টিচার, তিনি যে কোর্ট কেস করেছিলেন, যার কেস নাম্বার WPA নাম্বার 6967 অফ 2022, 22শে জুন 2022, 13 নম্বর কোর্টের এজলাস এবং 131 নম্বর আপিল। এখানে ডিআই সাহেব মানে মাননীয় বিচারক শ্রী রাজশেখর মান্থা মহোদয় নির্দেশ দিয়েছিলেন যে কোর্ট ডাইরেক্টস ডিআই ইন কনসালটেশন উইথ CSSC to put in efforts to identify an alternative teacher to work in place of petitioner within a period of 4 weeks from the date। অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে ওই সংশ্লিষ্ট যে শিপ্রা মণ্ডলের পোস্টে অবশ্যই ডিআইকে SSCর সঙ্গে আলোচনা করে একটি অল্টারনেটিভ টিচার ব্যবস্থা করতে হবে। টু পুট ইন এফোর্টস, অবশ্যই পুট ইন এফোর্ট কথাটা মানে হচ্ছে তাকে চেষ্টা করতেই হবে, কারণ যেহেতু এখানে নির্দেশ দেওয়া আছে কোর্ট ডাইরেক্টস। কোর্ট ডাইরেক্টস কথা মানে দেওয়া আছে যে কোর্ট ডাইরেক্ট কথা মানে যে এখানে কোনো কিছু অবহেলা ব্যাপার নেই, কারণ অবহেলা করলে তখন কন্টেম্প্ট অফ কোর্ট, যেটা 129 নম্বর ধারার 8 নম্বর উপধারা, 142 নম্বর ধারার 2 নম্বর উপধারার উপধারা এবং 215 ধারার 10 নম্বর উপধারা তখন কিন্তু লাগু হয়ে যাবে, যাকে বলা হচ্ছে কন্টেম্প্ট অফ কোর্ট। তাই পুট ইন এফোর্ট মানে অবশ্যই লোকাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। নেক্সট প্রশ্ন করেছেন অঞ্জনা মণ্ডল। উনি বলছেন ওই ম্যাডামের ডিস্টেন্স 400 কিলোমিটারের বেশি, অ্যাপ্লিকেশান আগস্ট মাসে করা হয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছেন অঞ্জনাদি, আপনি ঠিক বলেছেন যে ওই শিপ্রা ম্যাডাম অত্যন্ত অনেক দিন আগে করেছিলেন, কিন্তু ওনার ট্রান্সফার হয়নি বলেই উনি বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হন এবং কোর্টে গিয়ে উনি সুফল পেয়েছেন। নেক্সট প্রশ্ন করেছেন রাহুল বাড়ই। উনি বলছেন জুনিয়র স্কুলের TIC আমি 2 মাস লো স্কোর দেখিয়ে ব্যাক করা হয়। 2টি স্কুলের শিক্ষক এলেও 3য় স্কুলে যোগদান করেনি, তাহলে বিষয়টা কি? লো স্কোর দেখিয়ে আপনাকে ব্যাক করেছে, তার মানে এই নয় যে 3টি স্কুলই ফিল আপ হতে হবে। যে স্কুলটিকে আপনি ফাঁকা দেখছেন সে স্কুলটা কিউ থিওরির মধ্যে পড়ে আছে, অর্থাৎ ওই স্কুলে যেমন আপনি অ্যাপ্লাই করেছেন, আমাদের পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার HOI, কোনো না কোনো হেড অফ দি ইনস্টিটিউশনের লগইনে আরও নিশ্চয়ই অসংখ্য শিক্ষক শিক্ষিকা ওই স্কুলটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করে বসে আছে, আবার কোনো ডিআই লেভেলে অ্যাপ্লিকেশন করে বসে আছে। তাই যতক্ষণ না পর্যন্ত সবার ব্যাপারটা ডিসপোজাল হয়, নিষ্পত্তি হয়, ততক্ষণ কোনো ফয়সলা হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, SSC দেখেছে যতজন অ্যাপ্লিক্যান্ট ওই স্কুলের জন্য করে আছে তাদের প্রত্যেকেরই স্কোর হয়তো আপনার থেকে অনেক অনেক বেশি, তখন কিন্তু আপনাকে ব্যাক করে দেওয়া হবে, কারণ যেহেতু আপনি আর লাইনে থাকতে পারবেন না, কারণ স্কোরে আপনি অনেকটা পিছিয়ে গেছেন। এবার যারা বাকি আছে তাদের মধ্যে এবার SSC বেছে নেবে মোস্ট প্রেফার্ড সূত্র অনুযায়ী। তাই আপনি ফাঁকা দেখলে ওটা কিন্তু ফাঁকা নয়, ওখানে কিউ থিওরি অ্যাপ্লাই হওয়ার জন্য ভেতরে ওখানে টাফ কম্পিটিশান হচ্ছে, কে স্কুলটা পাবে এটা অনেক কম্পিটিশান চলছে, এটাকে নাম হচ্ছে কিউ থিওরি। নেক্সট প্রশ্ন করেছেন যে চন্দ্র নারায়ণ মণ্ডল। উনি বলছেন জুনিয়র হাই স্কুল, টিচার 3, স্টুডেন্ট 53, কোর্ট কেসের কথা বলছেন, তাহলে কি এনি আদার রিজনে আবেদন করলেই ডিআই সাহেব ছাড়বেন? দেখুন, শিপ্রা মণ্ডল যে কোর্ট কেস করে পেয়েছেন, তিনি অনেক দিন ধরে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু ওনার HOI বা TIC বা HM ওনাকে কোনোভাবে ফলো করছিলেন না, ডিআই থেকে উনি কোনো পজিটিভিটি পাননি, তার জন্যই উনি কিন্তু কোর্টের দ্বারস্থ হন। এবার যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেটা
স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আপনার জুনিয়র হাই স্কুল, আমি বারবার বলছি জুনিয়র হাই স্কুল যেখানে যেখানে শিক্ষক সংখ্যা 5-এর কম অর্থাৎ 4 বা তার কম, সেখানে জেনারেল ট্রান্সফার হবে না, সেখানে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। তাই চন্দ্রনারায়ণ মণ্ডলবাবু, আপনি যে কথাটা বলছি কথা বোঝার চেষ্টা করুন। আপনার স্কুলের ক্ষেত্রে আপনি যে কথা বলছেন জুনিয়র হাই স্কুল, সেখানে কিন্তু জেনারেল ট্রান্সফার হবে না, ওখানে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। তাই যেহেতু আপনার স্কুলে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, তাই এই যে কোর্ট কেস আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একটা হায়ার সেকেন্ডারি স্কুল কিংবা হাই স্কুল যেখানে কেউ সিঙ্গেল টিচার, তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নেক্সট প্রশ্ন করেছেন প্রসেনজিৎ মজুমদার, উনি বলছেন 4 এপ্রিল 2022 মেডিকেল গ্রাউন্ডে আবেদন, 204 কিলোমিটার ডিস্টেন্স, সংস্কৃত বিষয়ে একমাত্র শিক্ষক, HM বলছেন কোনো সংস্কৃত বিষয়ের শিক্ষক না এলে তিনি ছাড়বেন না। উনি কি মেডিকেলে আটকে রাখতে পারেন? কখনোই নয়। যদি আপনার মেডিকেল গ্রাউন্ড ভ্যালিড হয়, যে মেডিকেল গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করেছেন যদি সেটা ফলস না হয়, ফ্যাব্রিকেটেড না হয়, বা ফেক না হয়, যদি তার ভ্যালিড রিজন থাকে, তাহলে কখনোই আপনাকে মেডিকেল গ্রাউন্ডে HOI আটকে রাখতে পারেন না। কেন পারেন না? না, 1 সেপ্টেম্বর 2021 FAQ সেকশানের 3 নম্বর প্রশ্নের উত্তরে বলা আছে, নো, দিস প্রভিশনস হ্যাভ বিন ডিসপেন্সড উইথ ফর দি applicant made on the preferred grounds. The HOI will forward the application seeking transfer on priority regions. Provisions have been made for filling up such resultant vacancy at the SSC level. অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কেউ যদি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করে, কেউ যদি ডাইভোর্সি গ্রাউন্ডে অ্যাপ্লাই করে, উইডো গ্রাউন্ডে অ্যাপ্লাই করে, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ গ্রাউন্ডে অ্যাপ্লাই করে, তাহলে কি ওই স্কুলে রেজাল্টেন্ট ভ্যাকেন্সি শূন্য বা সিঙ্গেল টিচার বলে কি HOI বা TIC বা DI ক্যান্সেল করতে পারেন? উত্তরে বলা আছে না। কী লেখা আছে? দিস প্রভিশনস হ্যাভ বিন ডিসপেন্সড উইথ, এই ক্ষেত্রগুলিকে ছাড় দেওয়া হয়েছে। কেন না, এখানে দি HOI উইল ফরওয়ার্ড দি অ্যাপ্লিকেশান, HOI এটাকে অবশ্যই ফরওয়ার্ড করবেন, সিকিং ট্রান্সফার অন প্রায়োরিটি রিজন, এটাকে HOI প্রায়োরিটি রিজন বলে এটাকে তিনি এটাকে সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দেবেন। আর প্রভিশনস হ্যাভ বিন মেড ফর ফিলিং আপ সাচ রেজাল্টেন্ট ভ্যাকেন্সি অ্যাট দি SSC লেভেল, SSC লেভেলে এই ধরনের রেজাল্টেন্ট ভ্যাকেন্সি পূরণ করার ব্যবস্থা আছে। অর্থাৎ যখনই আপনার মেডিকেল গ্রাউন্ডে যদি আপনার ভ্যালিড হয়, আপনাকে যদি ট্রান্সফার দেওয়া হয়, সঙ্গে সঙ্গে SSCকে তার রেজাল্টেন্ট ভ্যাকেন্সি সূত্র অনুযায়ী ওখানে কিন্তু শিক্ষক অবশ্যই পাঠাতে হবে, এটা SSCর ব্যাপার। আর আপনার ক্ষেত্রে কখনোই আপনাকে আটকাতে পারে না। তাই আপনি 1 সেপ্টেম্বর 2021 FAQ সেকশনটা ডাউনলোড করুন উৎসশ্রী পোর্টাল থেকে, সেটাকে আপনি HOI বা TIC বা HMকে দেখান। তারপরে যদি না হয়, তারপরে যদি না ছাড়ে, অবশ্যই আপনি DI অফিসে রিসিভেশনে একটা আবেদন করুন এবং সেখান থেকে অবশ্যই আপনি রিসিভ কপি নিয়ে বসে থাকুন। 7 দিনের মধ্যে আপনাকে ডেকে পাঠাবে, আপনার HOIকে ডেকে পাঠাবে। এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বললাম, কারণ এই ধরনের অসংখ্য শিক্ষককে আমি পাঠিয়েছিলাম, তেনাদের কাজ হয়েছে, আপনারা অবশ্যই পজিটিভিটি পাবেন। নেক্সট প্রশ্ন করেছেন রিয়া দে, উনি বলছেন যে সাবজেক্টের নর্মাল সেকশানে 3 জন টিচার রয়েছেন, মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছি, HOI বলেছেন আমি ফরওয়ার্ড করব না। উনি বলেছেন তুমি DI, কমিশনার, SSC, কোর্ট যেখানে পারে যাও, আমি তোমাকে ছাড়বো না, কার কী করার আছে আমি দেখে নেব। অপদার্থ, মূর্খ উনি তার পদের অহংকারে উনি মদমত্ত হয়ে গেছেন, উনি নিয়ম জানেন না। আমি তোমাকে নিয়মটা বলছি রিয়া ম্যাডাম, 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 14 নম্বর ধারায় বলা আছে, ইট শ্যাল বি ম্যান্ডেটরি ফর দি ম্যানেজিং কমিটি অর দি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ দি কেস মে বি of the concerned schools to issue NOC to eligible applicant and to allow an incumbent to be released and join in the concerned school once a recommendation of transfer has been made by the commission. Or under non-compliance, the department may direct HOI to
to comply the order. Failure in compliance may cause removal of the HOI from the membership of the managing committee for a period as may be specified. অর্থাৎ 2015 সালের 14 জেনারেল ট্রান্সফার রুলসের 14 নম্বর ধারায় বলা আছে যে ইট শ্যাল বি ম্যান্ডেটরি, অর্থাৎ এটা অবশ্যই কর্তব্য ফর দি ম্যানেজিং কমিটি অর দি অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজিং কমিটি এবং অ্যাডমিনিস্ট্রেটরের একটা কর্তব্য এনওসি ইস্যু করা, রিলিজ অর্ডার ইস্যু করা এবং নতুন স্কুলে যিনি আসছেন তাকে জয়েন করানো। যদি কোনো কারণে তেনারা এই সূত্র না মানেন তাহলে কিন্তু তেনাদেরকে নন কমপ্লায়েন্স থিওরি অ্যাপ্লাই হয়ে যাবে এবং HOIকে ম্যানেজিং কমিটির মেম্বারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এটা 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলস। আবার 2021 সালের সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসের 11 নম্বর ধারায় ওই 2015 সালের 14 নম্বর ধারাকে অ্যামেন্ড করা হয়েছে। ওখানে কি বলা হয়েছে, ওখানে আবার HOIকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 14 নম্বর ধারায় HOI ছিল না, সেখানে ছিল ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু 2021 সালের সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসে সেখানে যুক্ত করা হয়েছে ম্যানেজিং কমিটি, HOI বা অ্যাডমিনিস্ট্রেটর। সেখানে বলা হচ্ছে যে যদি এনি ডিলে অর নন কমপ্লায়েন্স শ্যাল বি ভিউড অ্যাজ ডিসঅবিডিয়েন্স অফ অর্ডার অফ দি বোর্ড অ্যান্ড বোর্ড মে টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান এগেনস্ট দি স্কুল অথরিটি। অর্থাৎ যদি 2021 সালের সংশোধিত জেনারেল রুলসে আরও পরিষ্কার করে বলা আছে যদি স্কুল ইচ্ছাকৃতভাবে ডিলে করে বা তেনারা যদি নন কমপ্লায়েন্স এই সূত্র না মানেন তাহলে ধরে নেওয়া হবে ওনারা বোর্ডকে প্রতি অবাধ্যতা হচ্ছেন, অমান্য করছেন বোর্ডকে। তাহলে বোর্ড একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবে ওই স্কুল অথরিটির বিরুদ্ধে এবং ডিআই বা বোর্ড মে অলসো কল ফর এক্সপ্লানেশন অ্যান্ড মে টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান ফর ডিলে অর নন কমপ্লায়েন্স ইন ইস্যুইং এনওসি টু এলিজিবল অ্যাপ্লিক্যান্ট। তাই বোর্ড অবশ্যই তাকে ডেকে পাঠাবে এক্সপ্লানেশন দেওয়ার জন্য। যদি এক্সপ্লানেশন দিতে ব্যর্থ হয় তাহলে বোর্ড অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবেন। তাই আপনি অবশ্যই আপনার HOI বা TIC বা HMকে এই 2015 সালের 14 নম্বর ধারা দেখাবেন। 2021 সালে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসে 11 নম্বর ধারা, যেখানে 2015 সালের 14 নম্বর ধারাকে অ্যামেন্ড করা হয়েছে, ওটা দেখাবেন। যদি এরপরে উনি মানতে না চান, যদি আপনাকে নাল অ্যান্ড ভয়েড বলে উড়িয়ে দেয়, তাহলে আপনি কোনো হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস করবেন না, কোনো কটু কথা বলবেন না, কারণ আপনাকে তখন ডিসিপ্লিনারি প্রসিডিং সূত্র ব্যবহার করতে পারে। আপনি শুধু ডিআই অফিসের রিসিভিং সেশনে গিয়ে একটা আবেদন করবেন যে ইচ্ছাকৃতভাবে আমাকে HOI বা TIC বা HM আমাকে এনওসি দিচ্ছেন না, আমি এই অ্যাপ্লাই করেছি। তার সঙ্গে আপনি 2015 সালে 14 নম্বর ধারাটাকে জুড়ে দেবেন। 2021 সালে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসে 11 নম্বর ধারা, যেখানে 2015 সালে 14 নম্বর ধারাকে অ্যামেন্ড করা হয়েছে, ওটা জুড়ে দেবেন। তার সঙ্গে একটা অ্যাপ্লিকেশন করবেন, করে আপনি একটা রিসিভ কপি নিয়ে চুপ করে বসে থাকবেন। দেখবেন 7 দিনের মধ্যে আপনাকে ডেকে পাঠাবে, HOIকে ডেকে পাঠাবে। তখন HOIর এত অহংকার, গর্ব, দর্প ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ আপনি জানলে অবাক হয়ে যাবেন যে 2021 সালের ডিসেম্বর মাসে এরকম 10 জন HOI বা TIC বা HMকে যথোপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছে। তাই HOI বা TIC বা HM হয়তো তিনি জানেন না, তিনি হয়তো অবোধ, এটা তার নিয়ম জানেন না, আগে জানান, না হলে আপনি যেভাবে বলছেন সেভাবে করুন, অবশ্যই পজিটিভিটি পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে প্রথমে 4টে 9 মিনিটের উৎস সিনে প্রত্যেকটা প্রশ্ন পক্ষান্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।